ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করে, এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি। আমি অনেক চিন্তা করেন, পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। 91 সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রিত্বের স্বাদ পাননি, কিন্তু 2024-এর শেখ হাসিনা কিন্তু 20 বছর প্রধানমন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন। 96 থেকে 2001 এবং 8 থেকে 24, 20 বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরিস্থিতি কিন্তু 91-এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন। এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর ভাবে আসবেন এবং তিনি তাই করছেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটা প্রশ্ন না, একটা অনুরোধ রাখবো। এই যে আওয়ামী লীগকে আমরা সকলে মিলে দেশ থেকে তাড়িয়ে দিলাম, এখন আগামী ক্ষমতাতে যদি বিএনপি আসে, যদিও আমরা জানতেছি বা বুঝতেছি যে বিএনপি ক্ষমতাতে আসবে, তো যদি বিএনপি ক্ষমতাতে আসবে, দেশটা কি খুব শান্ত নিরিবিলি পরিবেশ এবং আমাদের জন্য খুবই আরামদায়ক হবে? একটু এটা সম্পর্কে একটু মতামত কমেন্টে লিখবেন। আমরা তো আওয়ামী লীগকে পছন্দ করি না, বা শেখ হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। এখন যদি বিএনপি আসে তাহলে কি দেশটা খুব ভালো হয়ে যাবে? আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানাবেন। চলেন এবার আসি মূল পয়েন্টে। দেখছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি টকশোতে ডক্টর ইউনূসের সমালোচনা করছিলেন এবং তাদের বিএনপি সম্পর্কে অনেক ধরনের বড় বড় কথা বলছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, সামনের দিন আসতেছে আপনাদেরও ক্ষমতাতে আসবেন, তখন কিন্তু পাবলিক দেখবে, জনগণ দেখবে, বা বিএনপি কে নিয়ে আপনারা যত কথাই বলছেন না কেন সেই বিএনপিকে মানুষ দেখবে। যাই হোক, বিস্তারিত থাকছে ভিডিও স্ক্রিনে। তিনি আরো বিস্তারিত কি বলেছেন আজকের এই টক শোতে আমরা দেখব, তার কথাগুলো শুনবো আমরা। রুমিন ফারহানা, আমরা প্রতিবাদ জানালাম গাজায় নৃশংস হামলার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। পুরো পৃথিবীর লোক আমাদের এই সংহতি দেখলো নাকি আমরা যে জুতা চোর সেটা দেখলো? আমি আপনার প্রশ্নে যাবার আগে আমার ভাইয়ের প্রশ্নের কিছু উত্তর দিতে চাই। আমার ভাই অত্যন্ত উল্লসিত, আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন। খুব সম্ভবত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে, বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা। চমৎকার ইংরেজি বলেছেন, কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা, কর ব্যবস্থাপনার জটিলতা, ঋণ পেতে সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, জমির দুষ্প্রাপ্যতা, কোনো ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই, গ্যাস বিদ্যুতের সংকট, ঠিকমতো রিটার্ন তুলতে না পারা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি। এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না। প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল? কারণ আনলেস এন্ড আনটিল ইউ অ্যাড্রেস দি অ্যাটলিস্ট ইউ আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে, আপনি বিষয়টি স্বীকার না করেন, ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি জানি না যে এই 11টি সমস্যা যেটি আমি বললাম, যে কথাগুলো বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা। এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন, যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি, ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয়, যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন, কিংবা যখন কেএফসির দোকানে হামলা হয়, তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন? এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা, এই প্রশ্ন তো আমি রাখতেই পারি। আমার ভাই দেখলাম খুবই চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে। দেখুন, ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করে, এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি। আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি। তারপর আমি চিন্তা করলাম, শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে, ঠিক যেই ভাষায়, ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও তেমনি বলে ইউনূসের বিকল্প দেখান। ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত, ঠিক একইভাবে
ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে, এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, এর ঘাড়ে দায় দিয়ে পার পেতে চাইছে। ফারহানা, আপনার মতো করে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন, অনেকে এর বিরোধিতা করেছে কিন্তু আমরা করিনি। ডক্টর ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ, তাকে আমরা এখনো শ্রদ্ধা করি। আপনার মানে ডক্টর ইউনূস যেহেতু এতই বিবেক আছে, এতই সত্য জানেন, তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নিন, জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। তিনি আরো বলেছেন বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন, বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান। দুটি প্রশ্ন, ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন, এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন? দ্বিতীয়ত, বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন? শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি 16 বছর আন্দোলন করেছে, কি হয়েছে সেটা দেখা গিয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে। প্লিজ, মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন নিকোলা কিছু তো প্রশ্ন করার জন্য আমাকে প্রশ্ন করছেন? আমি প্রশ্ন করি, আমার সাংবাদিকের বিশ্বাস থাকে না। 30 দিনের আন্দোলনের এই শেখ হাসিনার পতন হয়েছে, এর আগের 15 বছর আপনি মুছে ফেলতে পারেন? তাহলে কি আপনি বলতে চান যে 71 সালে কেবলমাত্র 1 বছরের যুদ্ধ হয়েছে, আমাদের সেই 47 থেকে ভাষা আন্দোলন, 6 দফা ইত্যাদি 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 এগুলোর কোনো ভূমিকা ছিল না? তাই কি বলা যায় প্রত্যেকটা অভ্যুত্থানের, প্রত্যেকটা আন্দোলনের, প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে, একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে, একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে? মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না, ঠিক একইভাবে আপনি 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেটাও আপনি 36 দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না। আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন। আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই, কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স, যেটা আর্টিকেল 106 দ্বারা এসছে। একটু দেখি তো আর্টিকেল 106 এ ঠিক কি বলেছে, কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার। এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, যেটা আগে ছিল এখন নেই, উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানে 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন। জরুরি অবস্থা, অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্য। আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি এই সরকারটি আছে? এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে। মানে কেন এটা হয়েছে? শুক্রবারে যে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতি নির্ধারণী নেতারা ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তখন তারা এগুলো বলেন। কেন মনে হচ্ছে যে এটা নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত? দেখুন, আমাদের একটি অতীত আছে, আমরা ভুলে যাইনি। বাংলাদেশে 1-11 হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু 1-11 হয়েছে। আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবেন, নেতৃত্বে যাবেন, এরকম একটা চিন্তাধারা হয়েছিল। সেই 1-11 ধারাবাহিকতা যদি আপনি মাথায় রাখেন, আপনি দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু শেষ পর্যন্ত, আমি তো একদম রাস্তায় ছিলাম, শেষ পর্যন্ত একটা দাবিতে এসে দাঁড়িয়েছিল, হাসিনাকে সরতে হবে। কিসের কোটা, কিসের কি, একটাই দাবি, হাসিনাকে সরতে হবে। সো হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে 6 মাস, যেটাকে হানিমুন পিরিয়ড আপনি একটু আগেই বললেন, এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয়? যেই সরকারটির মেয়াদ 5 বছর, তার জন্য 6 মাস হানিমুন পিরিয়ড হতে পারে, কিন্তু যেই সরকারটির মেয়াদ 5 বছরের অনেক কম, কত কম সেটি আমি জানি না বলেই অনেক কম বলছি, তার জন্য কি 6 মাস অনেক বেশি সময় নয়? কিন্তু এই 6 মাসে আমরা কি একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি? 6 মাস মানে 180 দিন। আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো, যেদিন শাহবাগে কেউ বসেনি, যেদিন সায়েন্স ল্যাবের মোড়ে
কোনো গন্ডগোল হয়নি, কিংবা যেই দিন আজকেও হয়েছে একদম তাই, এবং কিংবা যেদিন দুই পক্ষের মারামারি হয়নি, কিংবা ছিনতাই বা খুন রাহাজানির মতন ঘটনা ঘটে নাই, প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে। সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা, এটা কি আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে? এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত, পশ্চিমের রাজনীতির মতো নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পর পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। আমাদের রাজনীতি মসৃণ নয়, আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত, ভীষণ উঁচু নিচু এবড়ো খেবড়ো আমাদের রাজনীতির পথ। সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না। আপনি দেখুন, শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন, কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না, বা পাবলিক স্পিকিংয়ে উনি যেতে পারবেন না। কিন্তু হাসিনা কিন্তু ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন, এবং লাস্টলি উনি যখন 32 নম্বর ভাঙার আগের রাতে, মানে আগের রাত তো ঠিক না, রাত সন্ধ্যা 7টা থেকেই 32 নম্বর ভাঙা শুরু হয়েছে, রাত 9টার দিকে উনি বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য। এবং তারপরে আমরা দেখলাম 2 দিন ধরে টানা ভাঙচুর হলো, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে লুটপাট হলো, হামলা হলো, ভাঙচুর হলো, আগুন দেয়া হলো, এবং একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম। এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং নিকোল, যেটা আমি একটু আগে বলছিলাম, সরকার বিবৃতি দিয়ে তার দায়টা সারলো। সরকার কিন্তু তার বেশি কিছু করেনি, মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে। আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা, কারণ আমাদের ভুলে যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে। এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয়, বা কোনো মহল তৈরি করে, তখন এটা তো ভাবাটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ হয়তো বা করছেন ভেতর থেকে। এরকম কোনো কথাই কি আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমেরিকার প্রেয়ার ব্রেকফাস্টে জয়েন করে এসে আজকে এয়ারপোর্টে নেমে যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এই জন্য সম্পূর্ণভাবে যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই দায়ী, আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। কিন্তু ছাত্র জনতা কি তাহলে পাতা ফাঁদে পা দিয়েই দিল? মানে যে বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা? দেখুন, আমি এটাকে ব্যাখ্যা করি। আরেকটা বিষয়, বিএনপি আগে থেকে ফাঁদের বিষয় যদি জানি, আগে থেকে সতর্ক কেন করলো না? আমি আপনাকে একটু যদি ওনার বক্তব্যের যে অর্থটা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, মানে তারা চাই যে আসুক না ক্ষমতাতে, দেখছে খুব ভালো থাকবে, শান্তিতে থাকবে, এইটা কখনোই ভাই ভাবার কোনো সুযোগই নাই। কারণ কেউ সলিড ইমানদার ব্যক্তি না, সবার মধ্যেই ঝামেলা আছে। তো বিএনপি আসলে যে খুব ভালো হয়ে যাবে সেটা মোটেও না। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি শান্তি চান, তিনি তার মতো কাজ করতেছেন। যদিও তিনি একজন অনির্বাচিত সরকার, তাকে আমরা নির্বাচন দিয়ে ভোট দিয়ে তাকে ক্ষমতাতে বসাইনি, আমরা তাকে জোর করে নিয়ে এসে বসাই দিছি যে স্যার আপনি দেশটা চালিয়ে রাখেন এই কয়েকটা মাস। তো তাকে নিয়ে ইতিমধ্যে তিনি কম কিন্তু ভালো কাজ করেনি, বহুত ভালো কাজ করে ফেলছে। তারপরে তাকে নিয়ে আমরা দুনিয়ার কথা বলছি এবং অবজেকশন দিয়ে যাচ্ছি, এইটা কেন করলো না, ওইটা কেন করলো না। সো তাকে নিয়েই যত এখন বিভ্রান্তিকর কথা উঠছে। তো এরপরে যারা যাবে এরা কি খুব সাধু বা খুব দেশের উন্নতি করে ফেলবে, তাদের উপর মানুষের খুব ভালোবাসা জন্মাবে, এইটা মনে হয় না। সো যাই হোক, আপনাদের যে প্রশ্ন করেছিলাম সেটার উত্তরটা আশা করছি কমেন্টে পাবো। ধন্যবাদ।